সবাইকে স্বাগতম। আজকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের এমন একটা জরুরি দিক নিয়ে কথা বলবো যেটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু মজার ব্যাপার হলো এটাই একটা প্রজেক্টের সাফল্য বা ব্যর্থতা ঠিক করে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি সফটওয়্যার আর্কিটেকচার ইভ্যালুয়েশন নিয়ে। এটাকে বলতে পারেন আপনার প্রজেক্টের একটা সেফটি নেট। আচ্ছা, তাহলে চলুন একেবারে মূল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যে কোনো প্রজেক্টের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা হতে পারে? একবার ভেবে দেখুন তো। কোডিং, টেস্টিং, নাকি এমন কিছু যেটা নিয়ে হয়তো সেভাবে ভাবাই হয় না, মানে খোদ আর্কিটেকচারটাই? সফটওয়্যার প্রজেক্টে আর্কিটেকচার কিন্তু একটা বিশাল বড় বাজি। এটাকে একটা হাই স্টেক্স গেমের মতো ভাবতে পারেন, যেখানে একটা ভুল সিদ্ধান্তের পরিণাম মারাত্মক হতে পারে। একটা অনুপযুক্ত আর্কিটেকচার বিপর্যয় ডেকে আনবে। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আর্কিটেকচারে যদি কোনো বড় গলদ থেকে যায়, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই ঝুঁকির মুখে পড়ে। ব্যাপারটা অনেকটা একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্টের মতো। এই ব্লুপ্রিন্টটাই তো ঠিক করে দেয় পুরো বিল্ডিংয়ের কাঠামো কেমন হবে। ভেবে দেখুন, ভিত্তি যদি দুর্বল হয়, তার ওপর কি আর মজবুত বিল্ডিং বানানো যায়? একদমই না। সফটওয়্যারের ক্ষেত্রেও তার আর্কিটেকচারটাই হলো সেই ভিত্তি। তবে ভালো খবর হলো এই ঝুঁকিটা কমানোর উপায় কিন্তু আছে, আর সেটাই হলো আর্কিটেকচারাল ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। চলুন এবার গভীরে গিয়ে দেখি এই আর্কিটেকচারাল চেকআপ কখন, কেন আর কিভাবে করতে হয়। এখন প্রশ্ন হলো, এই ইভ্যালুয়েশনটা ঠিক কখন করা দরকার? দেখুন, এটা কিন্তু একবারে করে ফেলার মতো কোনো কাজ না। যেমন ধরুন, প্রজেক্টের একদম শুরুর দিকে যখন অনেকগুলো আর্কিটেকচারাল অপশনের মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে। আবার ধরেন, যখন কোনো নতুন সিস্টেম কেনা হচ্ছে, তখন সেটা আসলেই আমাদের চাহিদা মেটাতে পারবে কিনা তা বোঝার জন্য। আর সবচেয়ে জরুরি হলো, যখন সিস্টেমে কোনো বড় আপগ্রেড আনা হচ্ছে, তখন বর্তমান আর্কিটেকচার সেই বিশাল পরিবর্তনটা সামলাতে পারবে কিনা তা যাচাই করে দেখা। এর সবচেয়ে বড় যে ফায়দা, সেটা হলো সমস্যাগুলোকে একেবারে গোড়াতেই ধরে ফেলা যায়। আর এটা তো আমরা সবাই জানি যে ডেভেলপমেন্টের শুরুর দিকে একটা সমস্যা সমাধান করতে যে খরচ বা সময় লাগে, শেষের দিকে সেটা করতে গেলে খরচ বাড়ে বহুগুণ। আর একটা দারুণ ব্যাপার হলো, এই ইভ্যালুয়েশনটা আমাদের বাধ্য করে প্রজেক্টের আসল লক্ষ্য আর রিকোয়ারমেন্টগুলোকে আবার ঝালিয়ে নিতে। আর এই কাজটা করতে গিয়েই এমন সব অস্পষ্টতা বা ফাঁকফোকর বেরিয়ে আসে, যেগুলো হয়তো পরে গিয়ে বিশাল বড় সমস্যা তৈরি করত। আর ৩ নম্বর এবং আমার মতে খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা হলো, এটা পুরো টিমকে এক সুতোয় বাঁধে। ডেভেলপার, টেস্টার, ইউজার এবং প্রজেক্টের ডিসিশন মেকার, মানে যারা যারা প্রজেক্টের সাথে যুক্ত, সবাই একসাথে বসার একটা সুযোগ পায়। এতে সবার মধ্যে বোঝাপড়া বাড়ে আর আর্কিটেকচারের প্রতি একটা সবার সমর্থন তৈরি হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম কেন ইভ্যালুয়েশন দরকার। এবার চলুন দেখি কিভাবে এটা করা যায়। মানে একজন ইভ্যালুয়েটরের টুলকিটে কি কি কৌশল থাকে, চলুন সেগুলোতে একবার চোখ বোলানো যাক। মূলত ইভ্যালুয়েশনের টেকনিকগুলোকে আমরা দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে কোয়েশনিং, যেখানে বিভিন্ন সিনারিও, প্রশ্ন বা চেকলিস্ট ব্যবহার করে আর্কিটেকচারের ডিজাইন আর লজিককে কাটাছেঁড়া করা হয়। আর অন্যদিকে আছে মেজারিং, যেখানে সিমুলেশন বা প্রোটোটাইপের মতো কোয়ান্টিটেটিভ মেট্রিক ব্যবহার করে পারফরম্যান্স অ্যানালিসিস করা হয়। আর হ্যাঁ, সেরা রেজাল্টের জন্য কিন্তু প্রায়ই এই দুটো অ্যাপ্রোচ একসাথেই কাজে লাগানো হয়। সিনারিও বেসড টেকনিকটা কিন্তু খুবই কাজের। এখানে যেটা করা হয়, ইভ্যালুয়েটররা কিছু বাস্তব পরিস্থিতি বা সিনারিও তুলে ধরেন, আর আর্কিটেক্টকে তখন ব্যাখ্যা করতে হয় যে তার ডিজাইন করা আর্কিটেকচার সেই পরিস্থিতিগুলো কিভাবে সামলাবে। সোজা কথায়, এটা আর্কিটেকচারের একটা স্ট্রেস টেস্ট। এরপর আসছে কোয়েশ্চেনিয়ার বেসড টেকনিক। এখানে আর্কিটেক্টকে একটা আগে থেকে তৈরি করা প্রশ্ন তালিকার উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো সাধারণত আর্কিটেকচারের খুঁটিনাটি আর ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে করা হয়, যাতে কোনো জরুরি দিক আলোচনা থেকে বাদ না পড়ে যায়। আর সবশেষে আছে চেকলিস্ট বেসড টেকনিক। এটা হলো হ্যাঁ না উত্তরের একটা ডিটেলড প্রশ্নমালা, যা মূলত সিকিউরিটি বা পারফরম্যান্সের মতো নির্দিষ্ট কোয়ালিটি অ্যাট্রিবিউটের উপর ফোকাস করে। এই প্রশ্নগুলো কিন্তু এমনি এমনি আসে না, এগুলো আসে আগের অনেক প্রজেক্টের অভিজ্ঞতা থেকে। মানে একেবারে জিস্ট করা জ্ঞান বলতে পারে। তো এইসব আলাদা আলাদা ধারণাকে একসাথে করে একটা দারুণ কাঠামোবদ্ধ মেথড তৈরি হয়েছে, যার নাম আর্কিটেকচার ট্রেড অফ অ্যানালিসিস মেথড, বা সংক্ষেপে এটিএম। আর এটাকে বলা যায় ট্রেড অফ অ্যানালিসিসের একটা মাস্টার ক্লাস। এখন কথা হলো, এই অ্যাটম প্রসেসে কারা থাকেন? দেখুন, এখানে একটা ইভ্যালুয়েশন টিম তো থাকেই, তাদের সাথে থাকেন প্রজেক্টের ডিসিশন মেকাররা, আর সবচেয়ে জরুরি হলো আর্কিটেকচারের সাথে সরাসরি জড়িত সবাই, যেমন ডেভেলপার, টেস্টার, এমনকি ইউজাররাও। মানে এটা পুরোপুরি একটা টিম ওয়ার্ক। অ্যাটম মেথডটা মোট ৯টা ধাপে হয়। চলুন খুব সংক্ষেপে একবার দেখে নিই।
প্রথমেই সবাইকে অ্যাটম প্রসেসটা কি তা বোঝানো হয়। এরপর প্রজেক্টের বিজনেস গোলগুলো তুলে ধরা হয়। 3 নম্বরে আর্কিটেকচারটা কেমন তার একটা বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয়। তারপর সেই আর্কিটেকচারে কি কি অ্যাপ্রোচ নেওয়া হয়েছে সেগুলো চিহ্নিত করা হয়। 5 নম্বর ধাপটা খুব ইন্টারেস্টিং। এখানে একটা কোয়ালিটি অ্যাট্রিবিউট ইউটিলিটি ট্রি বানানো হয়। এরপর সেই অ্যাপ্রোচগুলো বিশ্লেষণ করা হয়। 7 নম্বরে সবাই মিলে সম্ভাব্য সিনারিও নিয়ে ব্রেনস্টর্ম করে সেগুলোকে প্রায়োরিটাইজ করা হয়। সেই সিনারিওগুলোর ভিত্তিতে আর্কিটেকচারকে আবার অ্যানালাইসিস করা হয়, আর সবশেষে পুরো বিশ্লেষণের ফলাফল সবার সামনে তুলে ধরা হয়। এই ছবিটা দেখলে পুরো এটিএম প্রসেসটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, একদিকে ইনপুট হিসাবে আছে বিজনেস ড্রাইভার, মানে ব্যবসার কি কি চাহিদা, আর আছে সফটওয়্যার আর্কিটেকচার। এই দুটোকে একসাথে বিশ্লেষণ করা হয়, আর আউটপুট হিসাবে বেরিয়ে আসে রিস্ক, ট্রেড অফ আর সেন্সিটিভিটি পয়েন্ট, মানে কোন কোন জায়গাগুলো খুব সেন্সিটিভ, একটু এদিক ওদিক হলেই সমস্যা হতে পারে, সেগুলোও বেরিয়ে আসে। আর এইটা হলো সেই বিখ্যাত ইউটিলিটি ট্রি যেটা আমরা 5 নম্বর ধাপে দেখেছিলাম। এখানে দেখুন কিভাবে পারফরম্যান্স বা সিকিউরিটির মতো বড় বড় কনসেপ্টকে ভেঙে ছোট ছোট একেবারে মাপা যায় এমন লক্ষ্যে নিয়ে আসা হয়েছে। আর পাশে ব্র্যাকেটে যে এইচ, এম এগুলো দেখছেন, এগুলো দিয়ে বোঝানো হচ্ছে কোনটার গুরুত্ব কেমন, মানে হাই নাকি মিডিয়াম, আর সেটা অ্যাচিভ করা কতটা কঠিন। এতে ফোকাস করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এত কিছুর পর আসল কথাটা কি দাঁড়ালো? এটিএমের সবচেয়ে বড় শক্তি হলো এটা ডিজাইনের ভেতরে লুকিয়ে থাকা ট্রেড অফ আর রিস্কগুলোকে সবার চোখের সামনে নিয়ে আসে। আসলে কোনো আর্কিটেকচারই কিন্তু পারফেক্ট হয় না, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। এটিএম ঠিক এই কাজটাই করে, ওই লুকিয়ে থাকা ছাড় বা ট্রেড অফগুলোকে স্পষ্ট করে তোলে, যাতে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায় যে আর্কিটেকচারের ওপর ভিত্তি করে পুরো প্রজেক্টটা দাঁড় করানো হচ্ছে, সেই ভিত্তিটা কি আসলেই যথেষ্ট মজবুত? আশা করি আজকের আলোচনাটা এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ করে দেবে।